13 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্মটি পাবলিশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া একেবারে সরগরম এই 13 পাতার ফর্ম নিয়ে। কীভাবে ফিল আপ হবে, কী করে এত তথ্য পাওয়া যাবে, তার সমস্ত কিছু তথ্যের খুঁটিনাটি আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দেখতে পাচ্ছেন, এটা হলো সেই 13 পাতার অন্নপূর্ণা যোজনার ফর্ম। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহ ফর্ম। এই ফর্মটি যদি আপনি দেখেন, প্রথমেই রয়েছে পারিবারিক পরিচয়। পাতার এই পারিবারিক পরিচয়টি ফিল আপ করার আগে চলুন একবার দেখে নেওয়া যাক এই ফর্মের 13 নম্বর পাতা, অর্থাৎ একদম শেষ নম্বর পাতায় কি রয়েছে। এখানে দ্রষ্টব্যের মধ্যে লেখা রয়েছে, পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। হতে পারে কোনো একটা বাড়িতে 2-3টে ফ্যামিলি, অর্থাৎ কয়েকটি ভাই রয়েছে, তাদের ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র যিনি ফর্ম ফিল আপ করছেন তার ফ্যামিলি, অর্থাৎ তারা যে আমরা বাংলা কথায় বলি আলাদাভাবে থাকা, শুধুমাত্র তার পরিবারের তথ্যগুলি এখানে ইনপুট করতে হবে। তো দেখুন, এখানে প্রথমেই রয়েছে পরিবারের প্রধানের নাম, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি। মানে আপনার ফ্যামিলিতে যিনি হেড রয়েছেন, অর্থাৎ যদি এরকম হয়ে থাকে যে কোনো একজন মানুষ তার স্ত্রী বা তার সঙ্গে তার বাবা মা এবং তার সন্তানরা থাকেন, তো সেক্ষেত্রে পরিবারের যিনি হেড হবেন তার নামটা এখানে দিতে হবে, তার পুরো নামটা এখানে লিখতে হবে। দেখুন পাশে সুন্দর করে দেওয়া রয়েছে আধার কার্ড অনুযায়ী, অর্থাৎ তার নামটি আধার কার্ডের ঠিক যেরকম আছে সেরকম এখানে ইনপুট করতে হবে। কার্ড অনুযায়ী তার নামটি এখানে ফিল আপ করার পরে দেখুন 2 নম্বর অপশনে রয়েছে জন্ম তারিখ, অর্থাৎ পরিবারের যিনি হেড রয়েছেন তার জন্ম তারিখটা এখানে বসাতে হবে। নাম্বারটিও আমি এখানে দিয়ে দিয়েছি। ধরে না যে তার জন্ম তারিখ যদি 1 জানুয়ারি 2000 হয়ে থাকে, তাহলে তাকে এখানে 01/01/2000 এইভাবে লিখতে হবে। এরপরে 3 নম্বর অপশনে রয়েছে পরিবারের প্রধানের লিঙ্গ, অর্থাৎ তিনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনাকে পুরুষের অপশনটি টিক করতে হবে, অথবা যদি মহিলা হয়ে থাকেন তাহলে মহিলা অপশন, বা অন্যান্য হলে যে অপশনটি আপনার জন্য প্রযোজ্য হবে সেই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে রয়েছে পরিবারের প্রধানের আধার নাম্বার। আধার কার্ডে যে 12 নম্বরে যে একটি নাম্বার থাকে সেই নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। এরপর আপনাকে ডিজিটাল রেশন কার্ডের যে পারিবারিক আইডিটি হয়ে থাকে সেটি আপনাকে এই ঘরে বসাতে হবে। যদি আপনি না পেয়ে থাকেন এই পারিবারিক আইডি, তবে কোথা থেকে পাবেন তার একটি ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি এবং এই কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এই পারিবারিক আইডিটি বসানোর পরে 6 নম্বর অপশনে দেখুন রয়েছে পরিবারের সদস্য সংখ্যা, অর্থাৎ আপনি যে পরিবারের জন্য ফর্ম ফিল আপ করছেন সেই পরিবারের সদস্যের সংখ্যাটা আপনাকে শুধুমাত্র সংখ্যা এখানে লিখতে হবে। এরপরে রয়েছে ঠিকানা, এখানে আপনাকে স্থায়ী ঠিকানাটা আপনাকে লিখতে হবে এবং সম্পূর্ণ ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা, পিন নাম্বার সমস্ত কিছু নিয়ে। তারপর আপনাকে যোগাযোগের নাম্বারটি বসাতে হবে। এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন, যদি পরিবারের যিনি হেড আছেন তার আধার কার্ডের সঙ্গে সংযুক্ত যে মোবাইল নাম্বার সেটি বসালে ভালো। এরপরে 9 নম্বর অপশনে রয়েছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যের, অর্থাৎ পরিবারের সকল সদস্যের সমস্ত তথ্য আপনাকে এই 9 নম্বর পয়েন্টটিতে দিতে হবে। অপশানটি রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। হ্যাঁ, যদি যাদের সম্পর্কে আপনি এখানে তথ্যগুলো দিচ্ছেন তাদের মধ্যে যিনি এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন তার নামের পাশে যদি হ্যাঁর উপর টিক দিতে হবে যদি তিনি হয়ে থাকেন। আরও রয়েছে দেখুন, বয়স যদি 5 বছরের কম হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আধারের নাম্বারের যে জায়গা রয়েছে সেখানে না চিহ্নিত করতে হবে, অর্থাৎ এখানে আপনাকে যে সদস্যের ডিটেলসগুলো আপনি দেবেন, যদি 5 বছরের কম বয়সের কোনো সদস্য থাকে সেক্ষেত্রে আপনাকে আধারের নাম্বারটি দিতে হবে না। আর যেহেতু ওপরে আপনি পরিবারের প্রধানের সমস্ত তথ্য আগেই দিয়েছেন, তাই পরিবারের প্রধানের ক্ষেত্রে এখানে আপনাকে আর কোনো তথ্য দিতে হবে না। শুধুমাত্র যদি পরিবারের যিনি প্রধান তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন তাহলে এক্ষেত্রে শুধু হ্যাঁ আপনাকে টিক মারতে হবে। এরপরে একই রকমভাবে সদস্য সংখ্যা যারা রয়েছেন 1, 2, 3, 4 করে প্রত্যেকের নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার কী সম্পর্ক এবং আধার নাম্বার, এই সমস্ত তথ্যগুলি আপনাকে এখানে পরিষ্কারভাবে সুন্দর করে লিখতে হবে। এবং যিনি আবেদন করছেন অন্নপূর্ণা যোজনার জন্য যদি তিনি হয়ে থাকেন সেই সদস্য সংখ্যার পাশে অবশ্যই এই হ্যাঁ লেখা বক্সটিতে টিক করবেন। এবং যে সকল সদস্যরা আবেদন করছেন না তাদের নামের পাশে এই যে হ্যাঁ লেখা অপশানটি রয়েছে এই বক্সটিতে কোনো টিক চিহ্ন দিতে হবে না, শুধুমাত্র যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নামের পাশে এই হ্যাঁ অপশানে টিক করতে হবে। এইভাবে সম্পূর্ণ তথ্যটা আপনি দিলেন। এরপরে দেখুন দ্বিতীয় পাতায় 10 নম্বর যে পয়েন্টটি রয়েছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এই কলামে আপনাকে পরিবারের সমস্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে। এখানে লক্ষ্য করুন ডান দিকে লেখা রয়েছে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রদান করুন, অর্থাৎ আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে সদস্যের তথ্য দেওয়ার সময় ইনপুট করবেন যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে
ডিবিটি লিঙ্ক করা আছে। তো এইভাবে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, অর্থাৎ কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোডটি এখানে বসাতে হবে। একই রকমভাবে প্রথম সদস্য, দ্বিতীয় সদস্য, প্রত্যেক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটি আপনাকে ভরতে হবে। এরপরে আমরা চলে এলাম 3 নম্বর পাতায়। 3 নম্বর পাতায় 11 নম্বর যে অপশনটি রয়েছে, এখানে এপিক বা ভোটার তালিকার অংশ নম্বর সমূহ আপনাকে বসাতে হবে। অর্থাৎ পরিবারের যে সকল সদস্যদের ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের আইডির নাম্বার এবং কোন বিধানসভা বা ক্ষেত্র অংশ নাম্বার সেগুলো আপনাকে এখানে ভরতে হবে। হেড অফ দ্য ফ্যামিলি প্রথমে, তারপরে অন্যান্য সদস্য যাদের ভোটার কার্ড রয়েছে তাদের সম্পূর্ণ ডিটেলসগুলো আপনাকে এখানে সুন্দর করে ভর্তি করতে হবে। কোনো সদস্যের ভোটার কার্ড না থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি এই ঘরটি ছেড়ে দেবেন, তাদের নামের পাশে কিচ্ছু লেখার দরকার নেই। এরপর 12 নম্বর দেখুন রয়েছে বিভাগ, অর্থাৎ এখানে আপনাকে কোন কাস্ট সেই কাস্টটি আপনাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ যদি আপনি এসসি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এসসি বা এসটি, আপনার যে শংসাপত্র আছে সেই জাতিগত শংসাপত্র অনুযায়ী আপনাকে এখানে অপশনটিতে টিক করতে হবে। এরপরে যে অপশনটি রয়েছে রেশন কার্ড, অর্থাৎ আপনার পরিবারের রেশন কার্ড সম্পর্কিত তথ্য এখানে চাওয়া হয়েছে। প্রথমেই বলেছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। যদি আপনার রেশন কার্ড থাকে তবে আপনি হ্যাঁতে টিক করবেন এবং না থাকলে আপনি নায়ে টিক করবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন। অর্থাৎ যদি আপনার রেশন কার্ড থেকে থাকে তবে সেই ডিজিটাল রেশন কার্ডটি কী ধরনের কার্ড, AAY, PHH, RKSY 1, RKSY 2 নাকি ভর্তুকিহীন, আপনার জন্য যেটা প্রযোজ্য হবে আপনি সেই ঘরে টিক করবেন। তারপরে রয়েছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। আপনি যদি প্রতি মাসে রেশন তুলে থাকেন তবে অবশ্যই হ্যাঁ অপশানে টিক করবেন। এরপরে রয়েছে গ বিভাগের সম্পদ, অর্থাৎ আপনার পরিবারের সম্পদের তথ্য। প্রথমে রয়েছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে। যদি হ্যাঁ হয় তবে অবশ্যই আপনি হ্যাঁ টিক করবেন, না থাকলে আপনি নায় টিক করবেন। এরপরে রয়েছে পারিবারিক জমির মালিকানা, অর্থাৎ আপনার পরিবারের সদস্যদের যদি কোনো জমি জায়গা থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁ অপশানটিতে টিক করতে হবে এবং না থাকলে সেখানে না টিক করতে হবে। এবং যদি জমি থেকে থাকে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ, দেখুন ডান দিকে লেখা রয়েছে শতক, অর্থাৎ আপনাকে যদি জমি থেকে থাকে আপনার পরিবারের টোটাল যে জমি রয়েছে সেই জমির পরিমাণটা এখানে আপনাকে শতকে সংখ্যায় আপনাকে লিখতে হবে। এবং তারপরে অপশানটি রয়েছে যানবাহন, যদি আপনার পরিবারের কোনো 4 চাকা জিপ গাড়ি বা কোনো বাণিজ্যিক মোটর চালিত গাড়ি 4 চাকার গাড়ি থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁ অপশানটিতে টিক করতে হবে। এবং যদি আপনার গাড়ি থাকে তবে অবশ্যই গাড়ির সংখ্যা এবং তার রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। তারপরে 5 নম্বর পয়েন্টটিতে দেখুন রয়েছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বিমা, অর্থাৎ যদি আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিমা থেকে থাকে তবে এই অপশানটিতে আপনাকে হ্যাঁ টিক করতে হবে এবং না থাকলে অবশ্যই আপনি নায় টিক করবেন। স্বাস্থ্য বিমা বলতে যেমন ধরুন আমাদের রয়েছে স্বাস্থ্যসাথী যেটি সরকারি, এরকম যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই সরকারি এই বক্সটিতে টিক করতে হবে এবং সেটি অবশ্যই প্রত্যেক সদস্যের ঘরে আলাদা আলাদাভাবে। যেমন ধরুন রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, তার যদি কোনো স্বাস্থ্য বিমা করা থাকে, যেমন ধরুন কোনো বেসরকারি কোম্পানির হেলথ ইন্স্যুরেন্স আমরা করে থাকি, যদি সেরকম কিছু হয় তাহলে অবশ্যই আপনাকে বেসরকারি ঘরে টিক করতে হবে এবং তার প্রিমিয়াম বা সাম অ্যাসিওর্ড বিমার যে অঙ্কটি সেটি এখানে লিখতে হবে। প্রত্যেক সদস্যের এইভাবেই একই রকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে যে অপশানটি রয়েছে আয় ও পেশা নিয়ে, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন। অর্থাৎ আপনার পরিবারে যদি কোনো সদস্য আয়কর ট্যাক্স দিয়ে থাকেন তবে হ্যাঁ আপনাকে টিক করতে হবে এবং না হলে নায় টিক করতে হবে। এরপরে রয়েছে প্যান কার্ড সম্পর্কিত তথ্য, আপনার যদি পরিবারের সদস্যদের প্যান কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই প্রত্যেকের প্যান কার্ডের ডিটেলসটি দিতে হবে। যদি হ্যাঁ হয় তবে আপনি হ্যাঁ টিক করবেন এবং না যদি থাকে তাহলে আপনি নায় টিক করবেন। যদি থাকে অর্থাৎ যাদের যাদের প্যান কার্ড আপনার পরিবারের আছে সেই সদস্যদের নাম এবং প্যান নাম্বারটি এখানে লিখতে হবে এবং যে সকল সদস্যদের প্যান কার্ড নেই তাদের নামের পাশে আপনি জায়গাটি ফাঁকাই ছেড়ে দেবেন। পরে 5 নম্বর পাতা দেখুন রয়েছে কর্মসংস্থানের ধরন, অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন, ব্যবসা নাকি চাকরি, আপনি যেটা করেন আপনার জন্য যেটা প্রযোজ্য আপনাকে সেই ঘরে টিক দিতে হবে। দেখুন এখানে অনেকগুলি অপশান দেওয়া রয়েছে, যেমন সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্রে, স্বনিযুক্ত, আংশিক সময়ের কর্মরত ইত্যাদি ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য সমস্ত অপশানগুলো এখানে আছে। তো আপনার পরিবারের প্রত্যেক সদস্যদের এই ঘরগুলোতে যে যে কাজের সঙ্গে যুক্ত সেই রকমভাবে আপনাকে সেই ঘরে টিক দিতে হবে। এর পরের অপশনটি রয়েছে আপনার পরিবারে যে সকল সদস্য রয়েছেন তাদের মধ্যে প্রাপ্তবয়স্কদের মধ্যে যারা শিক্ষিত অশিক্ষিত সেই সংখ্যাটি আপনাকে এখানে নির্দেশ করতে হবে। দেখুন এখানে লেখা আছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, এখানে আপনাকে সংখ্যায় লিখতে হবে। ধরুন আপনার পরিবারে যদি শিক্ষিত সদস্যের সংখ্যা 3 জন হয় তাহলে এখানে আপনি লিখবেন 3,
এবং যদি অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য সংখ্যা যেটাই হবে 1, 2, 3 যেটা আপনাকে সেখানে সংখ্যায় লিখতে হবে। তার নিচেই আলাদা আলাদা করে প্রত্যেক সদস্যের ডিটেলস দিতে হবে। দেখুন, পরিবারের প্রধান রয়েছেন, তিনি কি শিক্ষিত নাকি অশিক্ষিত। শিক্ষিত হলে আপনি শিক্ষিত বক্সে টিক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিতর বক্সে। এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যে যোগ্যতাটি রয়েছে, যদি 8 পাস হন বা মাধ্যমিক পাস হন বা উচ্চ মাধ্যমিক যেটা হবে সেটা আপনাকে লিখতে হবে। এইভাবে 5 জন বা যতজন সদস্য আছে প্রত্যেকেরই এটা আপনাকে ফিল আপ করতে হবে। নম্বর পাতায় আপনার পরিবারের যদি কেউ কোনো সাংবিধানিক পদে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁ টিক করতে হবে। যদি না হয় তাহলে আপনি না টিক করবেন, এবং যদি হ্যাঁ হয় তিনি কোন পদে আছেন, কোনো এমএলএ, এমপি, গ্রাম পঞ্চায়েত সদস্য যাই হোক সেটা আপনাকে এখানে লিখতে হবে। এর পরের অপশানটা হচ্ছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, অর্থাৎ আপনার পরিবারের সদস্যের মধ্যে যদি কেউ কোনো সরকারি পেনশন পেয়ে থাকেন তাহলে আপনাকে এখানে হ্যাঁ টিক করতে হবে, এবং না হলে না টিক করতে হবে। এবং যদি আপনি হ্যাঁ টিক করেন, কত নম্বর সদস্য এই পেনশনটি পাচ্ছে সেই সদস্যের সংখ্যার নাম্বারটি এখানে আপনাকে লিখতে হবে। এর পরের পয়েন্টে যদি কোনো সদস্য আপনার জিএসটির অধীনে নিবন্ধিত থাকেন, অর্থাৎ তার যদি জিএসটি নাম্বার নেওয়া থাকে ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁ টিক করতে হবে, এবং এই পয়েন্টটিতে আপনাকে জিএসটি নাম্বারটি বসাতে হবে। এবং যদি কোনো জিএসটি নাম্বার না থাকে তবে না টিক করতে পারবেন আপনি। এরপরে 8 নম্বর পয়েন্টটি রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়। এই ক্ষেত্রে আপনাকে এখানে আপনার পরিবারের যে মোট আয় রয়েছে বছরে সেটি এখানে লিখতে হবে। এর অপশানটি রয়েছে সিএ এর আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, অর্থাৎ আপনার পরিবারের যদি কোনো সদস্য সিএ জন্য আবেদন করে থাকেন তবে সেই সিএর তথ্যটি আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনাকে অপশান দেওয়া হয়েছে প্রযোজ্য নয় বা আবেদন করা হয়েছে এরকম যদি কেউ থাকেন বা ইস্যু করা হয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেখানে আপনি টিক করবেন এবং তার ডিটেলসটি আপনাকে ভরতে হবে। অর্থাৎ যদি আপনি আবেদন করে থাকেন তাহলে আপনাকে আবেদনের নাম্বারটি বসাতে হবে, এবং যদি আপনার সিএ সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তবে আপনাকে সার্টিফিকেটের নাম্বারটি লিখতে হবে। এবং যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনি প্রযোজ্য নয় ক্ষেত্রে অপশানটিতে টিক করবেন। পরের অপশানে আপনাকে দেখাতে হবে আপনার পরিবারের কোনো সদস্য কি কোনো কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড কোনো কিছু সুবিধা পাচ্ছেন কিনা, বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড। যদি এরকম কোনো কিছু পেয়ে থাকেন তবে আপনাকে সেই পরিবারের সদস্যের নামের পাশে সংখ্যার পাশে আপনাকে তার ডিটেলসটি লিখতে হবে, তার আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখ, তার ডিটেলসটি আপনাকে এখানে দিতে হবে, এবং প্রদানকারী যে সংস্থা থেকে আপনি পাচ্ছেন সুবিধাটি তার ডিটেলসটি আপনাকে দিতে হবে। এরপরে 8 নম্বরের পাতা একদম শেষে রয়েছে এসআইয়ের তথ্য। অর্থাৎ যদি এসআইয়ের কারো নাম বাদ গিয়ে থাকে তবে তিনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশন করে থাকেন তবে তার ডিটেলসটি এখানে দিতে হবে। যদি তার নাম বাদ না গিয়ে থাকে তবে তিনি প্রযোজ্য নয় এই অপশানেতে টিক করবেন, এবং আপিল করার পর যদি নিষ্পত্তি হয়ে গিয়ে থাকে তাহলে আপনি নাই টিক করবেন। আর যদি আপনার আপিল করা অবস্থাতেই থাকে, এখনও নিষ্পত্তি হয়নি, তবে সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ এবং এই অপশানে টিক করার সাথে তার মামলার যে বিবরণ বা নাম্বার যেটি রয়েছে সেই ডিটেলসটি আপনাকে এখানে ভরতে হবে। প্রত্যেক সদস্যের হেড অফ দ্য ফ্যামিলির সাথে সদস্য নাম্বার 1, 2 যদি কারো হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে এই কলামটি ফিল আপ করতে হবে। এরপরে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। অর্থাৎ আপনার পরিবারে যতজন শিশু সদস্য আছে তারা বর্তমানে যদি পড়াশোনা করে থাকে তবে তার শিশুর নাম এবং কোন ক্লাসে পড়ছে সেই শ্রেণী, বিদ্যালয়ের নাম এবং সেই বিদ্যালয়টি কোন ধরনের, সরকারি নাকি বেসরকারি কিংবা স্বীকৃত মাদ্রাসা বা অন্যান্য মাদ্রাসা, যেটি প্রযোজ্য হবে সেই ঘরটিতে আপনাকে টিক দিতে হবে। এরকমভাবে যতজন শিশু সদস্য রয়েছে যারা পড়াশোনা করছে তাদের ডিটেলসগুলো আপনাকে এই ফর্মে ভরতে হবে। এরপরে রয়েছে দেখুন শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। অর্থাৎ আপনার পরিবারে যে শিশু সদস্যরা রয়েছে তাদের যদি কোনো টিকাকরণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে থাকে বা সম্পূর্ণ হয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে এই হ্যাঁ এর ঘরটিতে টিক দিতে হবে। কিংবা যদি আপনার শিশুদের কোনো টিকাকরণ না হয়ে থাকে তাহলে এই টিকাকরণ করা হয়নি এই ঘরটিতে আপনাকে টিক করতে হবে। একই রকমভাবে যদি একটি শিশু থেকে থাকে তবে একজনের জন্য এটা আপনাকে করতে হবে, বা দুটি শিশু থাকলে দুজনের জন্য, এইভাবে আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে। এরপরে দেখুন রয়েছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন। যদি পরিবারের প্রধানের ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে আপনি হ্যাঁ দেবেন, যদি না হয় আপনি তবে এখানে না দেবেন। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে যে আপনি যে ডিবিটির মাধ্যমে সুবিধা প্রকল্পে পাচ্ছেন সেটি তো আপনাকে ডিটেলসটা এখানে দিতেই হবে, কিন্তু তার পাশে একটি কলাম রয়েছে যেখানে লেখা রয়েছে প্রত্যাহার করতে চান। যদি আপনি এই হ্যাঁ টিক দেন তাহলে সেক্ষেত্রে আপনার ওই প্রকল্পটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে আপনাকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি এই সরকারি অন্য কোনো প্রকল্প পাচ্ছেন কি না, যে কোনো প্রকল্প সেটা হতে পারে, এই ডিবিটির মাধ্যমে পাচ্ছেন কি না, এবং পাশে লেখা রয়েছে যে আপনি সেটি প্রত্যাহার করতে চান কি না।
তো এই অপশনটি আপনি একটু ভালো করে দেখে আপনাকে ফিল আপ করতে হবে। প্রত্যেক সদস্যের জন্য একইভাবে প্রযোজ্য হবে এটা। এরপরে দেখুন 12 নম্বর পাতার একদম নিচে রয়েছে ঘোষণা ও সম্মতি। আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সঠিক। অর্থাৎ আপনি এই 13 পাতার ফর্মটি যে ফিল আপ করছেন তার মধ্যে এই 12 পাতা পর্যন্ত আপনি যা ফিল আপ করলেন সেগুলো আপনি সজ্ঞানে ফিল আপ করেছেন এবং সেগুলো সবই সঠিক। এরপরে 13 নম্বর পাতাতে এখানে উপরে আপনাকে এখানে যে স্বাক্ষর রয়েছে এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে। তারপরে দেখুন এখানে রয়েছে এন্ড অফ ফর্ম, অর্থাৎ ফর্মটি এখানেই শেষ। এবং এর নিচে যে অপশানগুলি রয়েছে দেখুন সেখানে স্পষ্টভাবে লেখা আছে শুধুমাত্র সরকারি অফিসারদের জন্য, অর্থাৎ এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না। আশা করব ভিডিওটি দেখার পর আপনার মনে আর কোনো সন্দেহ থাকবে না এবং আপনি খুব সহজেই আপনার ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।